এসআইআর এসআইআর কি এই ব্যাপারে একটু আপনার মতামত। দেখুন, এসআইআর নিয়ে অ্যাকচুয়াল কেন্দ্র বা রাজ্য সরকারের উচিত তারা জনগণের মধ্যে বিষয়টা প্রচার প্রপাগান্ডা করবে। সেটা না করে তারা একে অপরের দিকে দোষারোপ করছে আর জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। সেই জন্য এসআইআর নিয়ে মানুষকে বোঝানো এটা আমার কোনো দায় নয়। আমরা রাজনৈতিক সামাজিক কর্মী, আমাদের কোনো দায় নয়। তবুও যেহেতু আপনি বলেছেন, তাহলে এটা আমার বলা প্রশ্নের উত্তর দেওয়া উচিত। এসআইআর হচ্ছে আর কিছুই নয়। শব্দটার অর্থ যদি বলেন শব্দগত দিক থেকে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, অর্থাৎ ভোটার তালিকা যেটা আছে সেই ভোটার তালিকার উপরে স্পেশাল একটা এফর্ট দেওয়া হচ্ছে রিভিউ করার জন্য। সেখানে পুরানো যে সমস্ত যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা থেকে যারা অযোগ্য ভোটার তাদের নাম বাদ দেওয়া হবে, যাদের দু জায়গাতে নাম আছে তারাও অযোগ্য ভোটার, তাদের নাম বাদ দেওয়া হবে, যারা মারা গেছে তাদের নাম বাদ দেওয়া হবে, যারা ভুয়ো ভোটার তাদেরও নাম বাদ দেওয়ার পরিকল্পনা এসআইআরে রয়েছে। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর নানা মহল থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা মানুষকে বলবো যে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। ইতিপূর্বেও এই ধরনের ভোটার তালিকায় সংশোধনী সংযোজনী হয়েছে। সুতরাং এসআইআর নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ এটা রাজনৈতিক দুটো দল, তারা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছে বলে আমার মনে হয়। আসলে এই ধরনের সংশোধনী সংযোজনী ইতিপূর্বেও হয়েছে। মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়ে আমার মনে হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়গুলো বলা হয়েছে, যদিও সুপ্রিম কোর্ট 12 নম্বর নথি হিসেবে আধার কার্ডকে সংযুক্ত করার কথা বলেছে, কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার কার্ড সংযুক্তিকরণের কথা উল্লেখ করেনি। যে 11টা নথি মানে নির্বাচন কমিশন দেখানোর জন্য বলেছেন, যে কোনো একটা নথি, সেটা হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী যদি হন বা অবসরপ্রাপ্ত কর্মচারী যদি হন, তাদের সেই পরিচয়পত্র তারা দেখাতে পারেন। 1987 সালের 1 জুলাইয়ের আগের যদি কোনো পরিচয়পত্র থাকে, সার্টিফিকেট থাকে, ডকুমেন্ট থাকে যা কেন্দ্র বা রাজ্য সরকার দিয়েছে, যেমন ধরুন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, এই যে নথিগুলো, সেই নথিগুলোর মধ্যে কোনো একটা আপনি দেখাতে পারেন। অথবা আপনার যদি জন্ম শংসাপত্র থাকে সেটাও আপনি দেখাতে পারেন। অথবা ভারতবর্ষের পাসপোর্ট, আমার দেশের যদি কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টও দেখানোর যোগ্য। স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষা সংক্রান্ত যে শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলোও কিন্তু দেখানো যেতে পারে। এগুলোর মধ্যেও কোনো একটা দেখানো যেতে পারে। রাজ্য সরকার কোনো পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দিয়ে থাকে, সেই রেসিডেন্ট সার্টিফিকেটও দেখানো যেতে পারে। যারা বনাঞ্চলে থাকেন, সেই সমস্ত জনজাতি সম্প্রদায়ের মানুষ, তাদের বনাধিকার শংসাপত্র আছে, তারা সেই বনাধিকার শংসাপত্র দেখাতে পারে। ওবিসি, এসসি, এসটি বা অন্য কাস্টের মানুষ যদি হয়, তারা তাদের কাস্ট সার্টিফিকেট দেখাতে পারে। যদিও নাগরিক পঞ্জি আমাদের এখানে হয়নি, তবুও নাগরিক পঞ্জি যেখানে হয়েছে সেখানে নাগরিক পঞ্জিতে তার নাম থাকলে সেটাও দেখাতে পারে। রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি যে ফ্যামিলি রেজিস্টার, সেই রেজিস্টারও দেখানো যেতে পারে। সরকারের দেওয়া যে জমির নথি, বাড়ির নথি, দলিল, পর্চা, এই সমস্ত থাকলেও তারা যে কোনো একটা দেখাতে পারে। আর এই নথিগুলো কাদের দেখাতে হবে না সেটাও জানা দরকার স্পষ্টভাবে। আমি যে 11টা নথির কথা বললাম, সেই 11টা নথি কাদের দেখাতে হবে না এটা সহজ করে বলছি। এইটা সবচাইতে ভালো। যদি 2002 বা 2003 সালে যে ভোটার তালিকা সংশোধনীর পরে যে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, সেই ভোটার তালিকাতে যদি কারো নাম থাকে তাহলে তাকে তো দেখাতে হবেই না, তার সন্তানদের শুধুমাত্র তার বাবার 2002 বা 3 সালের ভোটার লিস্টে নাম আছে, এটা যদি দেখাতে পারে তাহলে তাদের এই 11টার কোনোটাই দেখাতে হবে না, যদি বাবা মায়ের নাম
থাকে, বাবা অথবা মায়ের নাম থাকে, তাহলে সন্তানদের আর নতুন করে নথি দেখাতে হবে না। এরপরেও আমি মনে করি যে একেবারে লেটেস্ট সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, কেন্দ্র সরকারের উচিত, নির্বাচন কমিশনের উচিত সেই আধার কার্ডকেও এই 11 নম্বরের সঙ্গে যুক্ত করে 12 নম্বর দেখানো উচিত। আমার দেশের ভোটার তালিকা থেকে কোনো মানুষ যোগ্য ভোটারের নাম বাদ যাওয়া উচিত নয়। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে মানে নির্বাচন কমিশনের মনে রাখা উচিত বলে আমরা মনে করি।